রাজধানীতে হঠাৎ ঝড়ো বৃষ্টি, দুর্ভোগে সাধারণ মানুষ, নৌযান চলাচল বন্ধ ঘোষণা বিআইডব্লিউটি এর। নদীপথে সব নৌযানকে তীরে যাওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ হবে আজ রাতে। নিয়ন্ত্রণ থাকবে গাজীপুরের ল্যান্ডিং স্টেশনে। বাণিজ্যিক ব্যবহারের উদ্যোগ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতাদেশ বাতিলের আপিল শুনানি শুরু। খুলনায় সকাল থেকে চলছে নির্বাচনী প্রচারণা। দীর্ঘদিন সংস্কার না করায় দেশের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেললাইন, ঘটছে দুর্ঘটনা। ঈদের আগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞের। এবং মালয়েশিয়ায় আবারও সরকার গঠন করতে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। দ্রুত সরকার গঠনের উপর গুরুত্ব আরোপ। সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। কালো মেঘে ছেয়ে গেছে ঢাকার আকাশ। হঠাৎ করেই রাজধানীতে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। এতে নগর জীবনে নেমে এসেছে দুর্ভোগ। বেলা 11:15টার দিকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা। শুরু হয় তীব্র ঝড়। ঝড়ের কবলে বাধাগ্রস্ত হয়ে পড়ে নগরবাসীর সাধারণ চলাচল। বৃষ্টির কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় প্রধান সড়ক ছাড়াও পাড়া মহল্লার ভিতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে কর্মমুখী মানুষ। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটি। এছাড়া নদীপথে থাকা সকল নৌযানকেও তীরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। বৃষ্টির সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। শুভ। জুনায়েদ, মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে রাজধানীর পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা কারওয়ান বাজার থেকে যেটি লক্ষ্য করছি যে আগের থেকে যানজট কিছুটা বেড়েছে। তবে ট্রাফিক আমাদেরকে যেটি জানিয়েছেন যে অফিস আওয়ার না হওয়ার কারণে, সবাই অফিসে ঢুকে যাওয়ার কারণে তীব্র যানজটের যে ঘটনা ঘটে থাকে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদেরকে বলেছেন যে কারওয়ান বাজার থেকে ফার্মগেট সহ পেছনের রাস্তা এবং শাহবাগ পর্যন্ত কিন্তু মোটামুটি যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেটি তারা বলছেন যে বৃষ্টি হওয়ার কারণে যানবাহনের গতি কিছুটা ধীর হয়েছে। তবে তারপরে বলে রাখি যে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে এই বৃষ্টি আজকে সারাদিনই থাকবে, রাতেও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কারণ তারা যেটি বলছেন যে বৈশাখী ঝড়ের কারণে মূলত এই ধরনের সমস্যাটা হচ্ছে। এবং রাজধানী শুধু নয়, যে কয়টি বিভাগ আছে রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ সহ সবগুলো বিভাগে কিন্তু এই ধরনের বৃষ্টি এবং ঝড় একই সাথে অব্যাহত থাকবে। তবে খুব বেশি তীব্র ঝড়ের যে আশঙ্কা রাজধানীকে কেন্দ্র করে, সেই ধরনের আশঙ্কা কিন্তু তারা করছেন না। তারা বলছেন যে স্বাভাবিকভাবে এটি আজকে যেমন চলবে, আগামীকাল সারা দিন এবং রাত পর্যন্ত কিন্তু পরিস্থিতি অনেকটা একই রকম অব্যাহত থাকবে। তবে রাজধানীর চিত্র বলতে গেলে যে আমরা যে অনেক সময় দেখি যে বৃষ্টির পরপরই যে তীব্র যানজটের পাশাপাশি যে জলাবদ্ধতা, জলজটের সৃষ্টি হয়, সেই ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়নি। তবে যদি বৃষ্টি অব্যাহত থাকে এবং দুপুরের পরেও বিকেল, সন্ধ্যা, রাত নাগাদ যদি মাঝে মাঝে এমন বৃষ্টি হয়, তবে কিন্তু পরিস্থিতি বদলে যাবে এবং তখন কিন্তু যানজটের পরিস্থিতি সৃষ্টি হবে, জলজটের পরিস্থিতি সৃষ্টি হবে। কিন্তু এখন পর্যন্ত আধা ঘন্টার বৃষ্টিতে তেমন কোনো সমস্যা হয়নি এবং জনজীবনেও খুব একটা ব্যাঘাত ঘটেনি বলে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল কারওয়ান বাজার থেকে সবশেষ খবর। জুনায়েদ। বৃষ্টির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। এদিকে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকালে মানিকগঞ্জে হঠাৎ দমকা হাওয়ার সাথে শুরু হয় বৃষ্টি। এতে মহাসড়কগুলোতে যান চলাচল কমে যায়। পাশাপাশি প্রচণ্ড ঝড়ের কারণে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। বৈরী আবহাওয়ার দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 1 ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। তবে কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌরুটে এখনও সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
অন্য প্রসঙ্গ, সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় আজ রাত 2টা 12 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 36,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্যাটেলাইটটির নিজস্ব কক্ষপথে পৌঁছানোর পর 8 থেকে 10 দিনের মধ্যে এই স্যাটেলাইটের পূর্ণ নিয়ন্ত্রণ পাবে বাংলাদেশ। এরপরেই গাজীপুরে নির্মিত ল্যান্ডিং স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হবে মহাকাশে স্থাপিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। তবে এরই মধ্যেই স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহারের কাজ শুরু করেছে নবগঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। সকল পরীক্ষা নিরীক্ষা শেষ, শুরু হয়ে গেছে সময় গণনাও, অপেক্ষা উৎক্ষেপণের। বিশ্বের 57তম দেশ হিসেবে মহাশূন্যে বাংলাদেশের নাম লেখাতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। শেষ মুহূর্তে প্রযুক্তিগত কোনো সমস্যা দেখা না দিলে বাংলাদেশ সময় আজ রাত 2টা 12 যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে করে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটির কক্ষপথে পৌঁছাতে পাড়ি দিতে হবে প্রায় 36,000 কিলোমিটার পথ। স্যাটেলাইট যে প্রযুক্তি, এটা কিন্তু অত্যন্ত জটিল, সুতরাং যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। অতীতে দেখা গেছে যখন উৎক্ষেপণ করার আগে যখন লাস্ট কাউন্টডাউন হয় 10, 9, 8, তখনই থেমে গেছে। এটাকে ছাড়ার পরে প্রায় 8-10 দিন লাগবে। এটা বলে যে ওই একটা পার্টিকুলার ফেজে যাওয়ার জন্য, যেখান থেকে চূড়ান্ত স্থানে চলে যাবে। রকেট থেকে সেপারেশনের পরে এইরকম একটা সময় লাগে যখন গ্রাউন্ড স্টেশন পুরোপুরি কন্ট্রোলটা পায়। বেড দুনিয়াটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি স্টেজ, ওটা কিন্তু প্রাইমারি না। আমাদের আসল স্টেশনটা হচ্ছে গাজীপুর। প্রায় 30 জন খুব দক্ষ ইঞ্জিনিয়ারদেরকে ট্রেনিং দিয়ে নিয়েছি ফ্রান্স থেকে। এই প্রকল্প সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে 2,967 কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বয়সসীমা 15 বছর ধরা হলেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 6 থেকে 7 বছরের মধ্যে উঠে আসবে পুরো বিনিয়োগের টাকা। আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করে কিন্তু এই প্রজেক্টটা গ্রহণ করেছিলাম, যেখানে আমাদের ওই ফিজিবিলিটি স্টাডি যেটা বলে দিয়েছিল যে এখানে আমাদের 6-7 বছরের মাথায় আমরা চলে আসতে পারি। এটার যে সার্ভিসগুলো আছে এর মধ্যে ডিটিএইচ আছে, ভিডিও ডিস্ট্রিবিউশন আছে, ভিসেট নেটওয়ার্ক আছে, ট্রাঙ্ক কমিউনিকেশন আছে। মার্কেটিং এর জন্য আমি একটা ছোট্ট টিম অলরেডি তৈরি করে ফেলছি, দে আর ওয়ার্কিং অন ইট। পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং এজেন্টকে আমরা নিয়োগের প্রক্রিয়ায় চূড়ান্ত করে ফেলেছি। ফিলিপিন, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, এই দেশগুলোর সাথে আমাদের অলরেডি করসপন্ডেন্স চলছে। 3.7 টন ওজনের এই স্যাটেলাইটটি নিজস্ব কক্ষপথে পৌঁছানোর পরে এর পূর্ণ নিয়ন্ত্রণ পাবে গাজীপুরে নির্মিত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এছাড়া ব্যাকআপ গ্রাউন্ড স্টেশন হিসেবে থাকবে রাঙামাটির বেতবুনিয়া ভূপগ্রহ নিয়ন্ত্রণ কেন্দ্র। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 4 জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত এবং এই দিনে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে। সকালে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান এই আদেশ দেন। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজকের দিন পর্যন্ত জামিনে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই দিন এই মামলায় তার উপস্থিতি আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে দুদকের আইনজীবীরা অভিযোগ করেন বেগম জিয়া তার আইনজীবীদের পরামর্শে আদালতে আসেননি। সেই সঙ্গে তাকে আদালতে হাজির করতে নিজেদের ব্যর্থতার কথাও আদালতকে অবগত করেন। এদিকে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজা মাথায় নিয়ে 8 ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রসিকিউটর হিসাবে আমরা দুদকের পক্ষ থেকে তিনি জেলখানায় আছেন কনভিক্টেড প্রিজনার হিসাবে, তিনি আসছেন না বা তাকে কর্তৃপক্ষ হাজির করতে পারছে না, এই বিষয়টা আমরা সহানুভূতির সাথেই আমরা দেখছি, যে কারণ তিনি তো মামলার আসামি, তিনি জেলখানায় আছেন, তিনি আসলে তার মামলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। জেলখানায় যে কাস্টডি আছে ওইখানে লেখা আছে তিনি শারীরিকভাবে অসুস্থ, যার কারণে আজকে তাকে আনা হয় নাই। ফলে আদালত তার জামিন বৃদ্ধি করে 4 জুন পর্যন্ত তারিখ দিয়েছে। এবার সিটি নির্বাচন প্রসঙ্গ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী এবং নির্বাচন কমিশনের করা আপিল শুনানি চলছে। গতকাল শুনানির দিন ধার্য থাকলেও নির্বাচন কমিশনের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ একদিন পিছিয়ে আজ দিন ধার্য করেছিলেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল এই আদেশ দেন। এই বেঞ্চে আজ একই সময়ে আওয়ামী লীগ প্রার্থী, বিএনপি প্রার্থী এবং নির্বাচন কমিশনের আপিলের শুনানি হচ্ছে। সীমানা জটিলতা নিয়ে সাভারের শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যানের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার 3 মাসের জন্য গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করেন উচ্চ আদালত। পরে আদেশের বিরুদ্ধে আপিল করেন বিএনপির মেয়র প্রার্থী হাসানুদ্দিন সরকার, আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও সবশেষ নির্বাচন কমিশন। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। এ বিষয়ে সবশেষ জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আফজাল। জুনায়েদ, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী এবং নির্বাচন কমিশনের যে আপিল, সেই আপিলের শুনানি চলছে। সকাল 9:30টার পরে সেই শুনানিটি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে এই শুনানিটি এখন চলছে। এখন এর আগে রিটকারের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন শেষ করেছেন এখন, এবং বিএনপি প্রার্থীর যে আইনজীবী হাসানুদ্দিন সরকারের যে আইনজীবী, তারাও তাদের বক্তব্য শেষ করেছেন। এখন আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে তার আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করছেন। এরপরে নির্বাচন কমিশনের আইনজীবীর বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আপিল শুনানি শেষ হবে। এবং আমরা আইনজীবীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে শুনানি শেষ হলে আজকেই আদেশ দিবেন বলে তারা আশা করছেন। আর এই মামলাটির আপিল শুনানির ক্ষেত্রে দুটি দিক বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ যে এই মামলাটি অর্থাৎ যার রিটের আবেদনের প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে যায়, তিনি আসলে এই মামলার রিটটি দায়ের করতে পারেন কিনা তার আইনি ভিত্তি নিয়ে একটি আলোচনা হয়েছে। এবং আসামি পক্ষ বা রিটকারীর আইনজীবীরা যারা যেটি বলছেন যে 6টি মোজা বাদ দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের করতে কোনো আপত্তি নেই তাদের। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থীর আইনজীবী, তারা বলছেন যে যেহেতু 2013 সালে এই যে বর্তমান গেজেট অনুযায়ী যেই সীমানা নির্ধারণ করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, সেই তফসিল অনুযায়ী বা সেই গেজেট অনুযায়ী 2013 সালে নির্বাচন হয়েছে, সেখানে কোনো আপত্তি তিনি দেননি বা রিটকারীর পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপন করা হয়নি। একই সাথে যে রিটকারী একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনিও এই 6টি মোজা বাদ দিয়েই তার যে এলাকাটি নির্ধারণ করা হয়েছিল এবং এই সাভারের 6টি মোজা বাদ দিয়েই তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফলে এই 6টি মোজাকে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার ফলে তার কোনো বা সীমানা সংক্রান্ত জটিলতায় তিনি পড়েননি, যার ফলে রিটকারী এই রিটটি দায়ের করতে পারেন না, তার কোনো ভিত্তি নাই। এবং এই রিটটি যিনি করেছেন তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন, যার কারণে এই হাইকোর্টের যে স্থগিতাদেশ সেটি প্রত্যাহার হওয়া উচিত। তো এখন আওয়ামী মনোনীত প্রার্থীর আইনজীবী তিনি বক্তব্য উপস্থাপন করছেন। এরপর নির্বাচন কমিশনের আইনজীবী বক্তব্য উপস্থাপন শেষ হলেই এই মামলার আপিল শুনানি শেষ হবে। হয়তো আপিল শুনানির ডেট বা আপিল শুনানির শেষের পরে আদালত কবে আদেশ দিবেন সেটি আদালতই নির্ধারণ করবেন। এই ছিল সুপ্রিম কোর্ট থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের শুনানির সবশেষ খবর। জুনায়েদ। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানির সবশেষ খবর। এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ব্যস্ততা বেড়েছে খুলনা সিটি কর্পোরেশনের প্রার্থীদের। নানা আশ্বাস আর প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী জয় নিয়ে শতভাগ আশাবাদী হলেও সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা বিএনপির মেয়র প্রার্থীর। তবে উন্নয়নে কাজ করবেন এমন শত যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। আগামী সংসদ নির্বাচনের আগে খুলনা সিটি নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বড় দু দলই মরিয়া বিজয় ছিনিয়ে নিতে। তাই সময় যতই ঘনিয়ে আসছে, ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। বৃহস্পতিবার সকালে নগরীর 30 নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনী মাঠ থেকে সরানোর জন্য গণগ্রেফতার ও নিপীড়ন করে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। নির্বাচনী মাঠ থেকে সরানোর জন্য সরকার নানা ধরনের নিপীড়ন আমাদের পরে চাপিয়ে দিয়েছে। প্রতিদিনই গ্রেপ্তার অভিযান চলছে, বাড়িতে বাড়িতে তল্লাশি চলছে, হানা চলছে এবং একটা ভয়ের তো পরিবেশ পুলিশ সৃষ্টি করেছে। বর্তমান নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করার জন্য সরকার যখন যা বলে নানা কৌশলে তারা তা করছে। আমি যে কথাটা বলছিলাম, রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের মাঝখানে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না।
অন্যদিকে ২১ নম্বর ওয়ার্ডে আজ প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অভিযোগ করছে বিএনপি। এ সময় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি। তারা মিশন নিয়ে নামছে, আগামী জাতীয় সংসদে যে নির্বাচন, সেই নির্বাচনের আগে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব এখানে যদি তারা তাদের রাজনৈতিক কোনো স্বার্থ হাসিল করতে পারে, তাদের ভবিষ্যতে তারা বিভিন্ন জায়গায় কথা বলতে পারবে। এই জন্যই তারা প্রথম থেকেই, নির্বাচন শুরুর আগ থেকেই তারা লেভেল ফিল্ড পাচ্ছে না, বিভিন্ন কথা বলে। আগামী 15ই মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সময় সংবাদ, খুলনা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরীর বাংলাদেশ ব্যাংক রোড এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তরিকুল। জুনায়েদ, আশ্বাস, প্রতিশ্রুতি এবং অভিযোগ পাল্টা অভিযোগ, এর মধ্য দিয়ে কিন্তু খুলনায় চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। সেই সাথে নির্বাচনী আমেজ কিন্তু পুরোটাই বিরাজ করছে এখন এই মুহূর্তে, অর্থাৎ শেষ মুহূর্তে নির্বাচনী প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ মুহূর্তে কিন্তু আসলে জমে উঠেছে এবং প্রতিটি অলিতে গলিতে নৈগরীর তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। একটু আগে আমরা বিএনপির সংবাদ সম্মেলন করে তারা এই ভোটের প্রস্তুতি নিয়ে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারা সাংবাদিকদের জানিয়েছেন। তো বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সেখানে বলেছেন যে নির্বাচনকে ফলাফল অন্যদিকে নিয়ে জন্যই মূলত আওয়ামী লীগ এবং সরকার, নির্বাচন কমিশন তারা চেষ্টা করছে এবং তারা নির্বাচনে কারচুপির চেষ্টা করছে, এমন অভিযোগ তারা করেছেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, বেশ কয়েকজন সিনিয়র নেতারাও এখানে উপস্থিত ছিলেন এবং তারা যে অভিযোগগুলো করেছেন, যে নির্বাচন এখানে রিটার্নিং কর্মকর্তার কাছে তারা যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলোর একটাও সমাধান হয়নি। অপরদিকে আমরা সকালে কথা বলেছিলাম আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সাথে। তিনি নগরীর 21 নম্বর ওয়ার্ড এলাকাতে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। ঠিক শেষ মুহূর্তে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যে কারণে বারবার অভিযোগ তুলছে এবং অভিযোগের আঙ্গুল তুলছে। সবকিছু প্রশ্নের কিন্তু আজকে উত্তর দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি প্রার্থী। তো সব মিলিয়ে কিন্তু আমরা যে কথাটি বলতে চাই যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যে করার জন্য ভোটারদের কাছ থেকে কিন্তু সবসময় দাবি আসছে এবং তারা নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যে ভোট দিতে চান, এই বিষয়গুলো কিন্তু ভোটারদের কাছ থেকে তারা বারবার উত্থাপিত হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল খুলনার নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। খুলনা নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। সময় সংবাদে আরো থাকছে। কয়েকদিনের ঝড় আর শিলাবৃষ্টিতে বগুড়ায় ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক। 80% পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ। রাজধানীর বাড্ডায় কেবল ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে গুলি করে হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন সাফায়েত পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ভোরে রাজধানীর বাড্ডায় ঘটনা ঘটে। এর আগে গত রাতে হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে 3 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 4টি অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাতে কেবল অপারেটর ব্যবসায়ী আব্দুর রাজ্জাক নিহত হওয়ার পরপরই বাড্ডা এলাকায় অভিযানে নামে পুলিশ। এ সময় স্থানীয়দের সহায়তায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। এরপর আটক সাফায়েতকে নিয়ে বাড্ডার আফতাবনগর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের দাবি, অভিযানের এক পর্যায়ে সাফায়েতের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ করলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন সাফায়েত। এরপর সাফায়েতকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভোর 5টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, নিহত সাফায়েত এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। ডিবি পুলিশের অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়ার সময় তাদের সাথে গোলাগুলি হয় এবং সেখানে পরে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই পর্যন্ত তদন্তে আমরা জানতে পেরেছি সে সরাসরি এই হত্যাকাণ্ডের ঘটনা জড়িত ছিল। বীজ ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে বুধবার রাত 9টায় দক্ষিণ বাড্ডার জাগরণী ক্লাবের সামনে কেবল অপারেটর ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার বাদামতলী রমজান উপলক্ষে খেজুর সহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিনের প্রভাব দিয়ে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম। অভিযানের সবশেষ জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হাবিব। জুনায়েদ, এই মুহূর্তে রয়েছে আমি রাজধানীর বাদামতলী এলাকায়, যেখানে আপনি জানেন যে রাজধানীর প্রধান নদী বন্দর বলা যায়, ছোট যে নদী বন্দরটি রয়েছে এই সদরঘাটের, সেই নদী বন্দর এলাকা একটি। এবং এখানেই কিন্তু মূলত বিদেশ থেকে যে ফল বা খেজুর কিংবা এ ধরনের ফল জাতীয় যে সমস্ত পণ্য রয়েছে সেগুলো কিন্তু বিদেশ থেকে সরাসরি এখানে আসে ঢাকাতে আমদানি করার জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন আজকে মূলত কিছুক্ষণ আগেই র্যাবের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে সেই ভ্রাম্যমাণ আদালত এই এলাকায় যে ফলের দোকানগুলো রয়েছে আড়ত, সেই আড়তে অভিযান চালাতে এসেছেন। কারণ আপনি জানেন যে আর কয়েকদিন বাদেই কিন্তু রমজান শুরু হয়ে যাচ্ছে, যার কারণে এই রমজানকে ঘিরে কিন্তু প্রচুর ফলের চাহিদা হয় সারা দেশে। আর সেই চাহিদাকে সামনে রেখেই কিন্তু ফলের আমদানিও বেড়ে যায়, যার কারণে এখানে যেই ফলের বা যে সমস্ত ফলের আড়ত রয়েছে এই আড়তগুলোতে যে সমস্ত ফলের আমদানি করা হয় সেগুলো আসলে মেয়াদ উত্তীর্ণ কিনা, কিংবা অনেক সময় দেখা যায় যে ফরমালিন দিয়ে এই ফলগুলো অনেক আগে থেকে এনে এই আড়তে রাখা হয়, অনেক সময় নষ্ট হয়ে যায়। যার কারণে রমজানের যে রমজানকে যেন রমজানে মানুষ সুস্থ এবং স্বাভাবিক ভাবে রোজা রাখতে পারে, এই ফল খেয়ে যেন কেউ অসুস্থ না হয়, যার কারণে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সরওয়ার আলম তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং কিছু আমরা এখন যে আড়তটিতে রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু খেজুরের স্টক রয়েছে বা গোদাম। এই খেজুরগুলো যে এই লাল বস্তায় করে রাখা হয়েছে আসলে খুবই অপরিষ্কার। এবং র্যাবের ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সরওয়ার আলম আমাকে জানিয়েছেন যে এগুলোর আসলে কোনো মেয়াদ নাই এবং খুবই দুর্গন্ধযুক্ত খেজুর এখানে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে তিনি আমাদেরকে জানিয়েছেন যে রমজানের রোজা যেন মানুষ সুস্থভাবে রাখতে পারে সেজন্য তাদেরকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, যার কারণে যেন মেয়াদ উত্তীর্ণ কোনো ফল যেন আমাদেরকে বা সাধারণ মানুষকে খেতে না হয় বা তাদের কাছে কোনো বেচা বিক্রি করতে না পারে, সেজন্য মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমি ছোট করে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সরওয়ার ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে এই অভিযানটা কেন চালানো হচ্ছে আর আপনারা কি ইতিমধ্যে কি দেখেছেন। আপনারা জানেন যে রমজানের উপলক্ষে মানুষের বেশ কিছু ফলের আইটেম খুব বেশি পরিমাণ ডিমান্ড হয়, বিশেষ করে খেজুরটা। তো খেজুর যাতে লোকজন আপনার প্রপারলি ভালো জিনিস পায় সেই জন্য মূলত আমাদের আজকের অভিযান। পাশাপাশি সামনে মৌসুমি ফল সিজন আসতেছে, কেউ যাতে কোনোভাবেই কোনো ধরনের আনওয়ান্টেড কোনো কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে কোনো ফল না পাকায়, মূলত এই বিষয়গুলি মাথায় রেখে কিন্তু আজকে আমাদের অভিযান চলছে। এমনিতেই আমাদের অভিযান নিয়মিত চলে, তো এই অভিযানগুলি আমাদের বিশেষভাবে পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বাদামতলীতে ফলের আড়তে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব। চলে যাচ্ছে পরের সংবাদে। দীর্ঘদিন সংস্কার না করার কারণে দেশের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেল লাইন। পুরনো নাট বল্টুতে মরিচা আর কাঠের স্লিপার পচে বিভিন্ন পয়েন্টে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কোথাও কোথাও খুলে গেছে সংযোগ পয়েন্টও, যদিও পরিস্থিতি অস্বীকার করলেন রেলমন্ত্রী। তবে পর্যবেক্ষকরা বলছেন আসছে ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে এখন থেকে রেল লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার। দৃশ্যটি রাজধানীর মালিবাগ এলাকার। এই এলাকায় এমন চিত্র চোখে পড়বে আরো কয়েকটি স্থানে। ট্রেনের ভারে মাটির নিচে রেল লাইন দেবে যাবার কারণ জমে থাকা পানি। রেলের জমি দখল করে গড়ে ওঠা বসতবাড়ির পানির কারণে লাইনের নিচে পাথরের বদলে জমেছে কাদা। ধীরে ধীরে লোহার পাতটিও ঢুকে যাচ্ছে নিচের দিকে। এখানেই শেষ নয়, বেশ কটি লাইনকে সংযোগকারী পয়েন্টের বিভিন্ন জায়গায় দেখা গেছে মরিচা পড়ে জরাজীর্ণ অবস্থা। খুলে গেছে সংযোগ পয়েন্টের নাট বল্টু, কোথাও আবার নেই জয়েন্ট ক্লিপ।
ট্রেনের স্বাভাবিক চলাচলে লাইনের উপর যে পরিমাণ পাথর থাকার কথা তার সিকিভাগও নেই কোথাও কোথাও। পুরো সব নাটটি খোয়া গেছে গা, জম খায় গেছে গা, এরকম লতা আছে বেশিরভাগই এই জায়গাটা পুরাটা। কিছু কিছু জায়গায় এগুলো আপনার ক্লামগুলো ছুটে গেছে, দেখলে বোঝা যায় যে কোনো সময় পার্টিটা লাইন থেকে ছুটে যাইতে পারে। নিচে ডাইভ ব্যাগ আছে, এখন ট্রেন যে কোনো মধ্যে গেলে নিচমিন খালি জাম্পিং করে। বিভিন্ন জায়গায় দেখা যায় পচে যাওয়া কাঠের স্লিপার, কোথাও বা ভেঙে গেছে তা, কোথাও আবার লাইনের মাটি সরে গিয়ে তৈরি হয়েছে গর্ত। বেশিরভাগ সংযোগ পয়েন্ট এমনই ক্ষয়প্রাপ্ত, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। উদ্বিগ্ন ট্রেন চালকরাও। তখন পর্যন্ত আমরা যে গাড়ি ছাড়ে চলে আসি দিনাজপুর থেকে ঢাকা না আসা পর্যন্ত আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক থাকে, কি হয় না হয়। লাইনগত সমস্যা যদি আমরা দেখি যে এখানে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা গতিবেগ কমায় দেই। রেল লাইনের এমন অবস্থার কথা মানতে রাজি নন রেলমন্ত্রী। আগের মতো এখন রেল লাইনের ত্রুটি নাই, আমরা সকল রুটে রেল লাইন আমরা সংস্কার করেছি। সামান্য বাকি আছে, এগুলি আগামী কয়েক মাসের মাঝে আমরা শেষ করে ফেলবো। পর্যবেক্ষকরা বলছে লাইনের এই জরাজীর্ণ অবস্থার কারণে বাড়ছে রেল দুর্ঘটনা। ঈদ আসলেই রেলের উপর চাপ বাড়ে কয়েক গুণ। ফলে এখন থেকেই লাইন সংস্কারে মনোযোগী না হলে ঈদ যাত্রা নির্বিঘ্ন না হওয়ার আশঙ্কা তাদের। আসন্ন ঈদে দেখা যাবে যে আমার যে পরিমাণ চাপ বাড়বে, ট্রেনের বগি বাড়াতে হবে, ট্রিপটা বাড়বে, এই ত্রুটিগুলো কিন্তু তখন বড় আকার ধারণ করবে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিগত 2-4 বছরে রেল লাইনের সমস্যায় কতগুলো ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এমন তথ্য রেলপথ মন্ত্রণালয় দিতে না পারলেও রেলওয়ে পুলিশ বলছে গত 5 বছরে মারা গেছে প্রায় 4,500 মানুষ। ঈদ আসলেই বাড়ে রেল দুর্ঘটনার ঝুঁকি, তাই এখন থেকে রেল লাইন সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রোহিঙ্গা নির্যাতনের তদন্তে মিয়ানমারের প্রতি নিরাপত্তা পরিষদের আহ্বান, প্রথম ভেটো দিল পরের সম্মতি চীনের। এবারে জাতীয় বাজেট প্রসঙ্গ। আসছে বাজেটে অন্তত 3 বছরের জন্য তৈরি পোশাক শিল্পে উৎসে কর মওকুফ চায় বিজিএমইএ। আর কর্পোরেট কর কমানো, রপ্তানি প্রণোদনার দাবি গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্প মালিকদের। পরিপক্ক বিবেচনায় তৈরি পোশাক শিল্প মালিকদের দাবির বিপক্ষে মত দিলেও আনুষঙ্গিক পণ্য তৈরিতে সুবিধা বাড়ানোর দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 4 দশক আগে যাত্রা শুরু, আর বর্তমানে 4000-এর বেশি তৈরি পোশাক কারখানায় কর্মসংস্থান 44 লাখ মানুষের। রপ্তানি আয়ের 80% বেশি আসে এই একটি খাত থেকে। স্বাভাবিকভাবেই পোশাক শিল্পের সুযোগ সুবিধার দিকে একটু বেশি নজর থাকে নীতি নির্ধারকদের। আসছে বাজেটে তাই এখাতে বিদ্যমান উৎসে কর 0.7% থেকে অব্যাহতির পুরনো দাবি নতুন করে তুলেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আমাদেরকে তো স্বীকারই করতে হবে যে অবকাঠামোগত দুর্বলতা আমাদের এখনো রয়ে গেছে। রিমেডিয়েশনের কাজ করলাম, সেখানে আমাদের হিউজ একটা ইনভেস্টমেন্ট হয়েছে। আমাদেরকে টেকনিক্যাল কিছু মেশিনারিজ আপগ্রেডেশনে যেতে হবে। আমাদের কাছ থেকে এই সোর্স ট্যাক্সটা যে কেটে নেয়, এটা আগামী অন্ততপক্ষে 3টা বছরের জন্য আমাদেরকে মওকুফ করে দেখ। পোশাক শিল্পের চাহিদা মেটাতেই দেশে গড়ে উঠেছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্প খাত। বর্তমানে কার্টুন, জিপার, রাবার, বোতাম সহ বিভিন্ন খাতে দরকারি 30 থেকে 32 ধরনের আনুষঙ্গিক পণ্য তৈরিও হচ্ছে দেশেই। তবে তৈরি পোশাক খাতে কর্পোরেট কর হার 10 ও 12% হলেও অ্যাক্সেসরিজ খাতে এই কর হার 35%, যা কমানোর পাশাপাশি রপ্তানি প্রণোদনা দেওয়ার দাবি উদ্যোক্তাদের। আমাদের কর্পোরেট ট্যাক্সটা লাস্ট 4 ইয়ার্সের মতো আমরা 35 দিয়ে আসতেছি। কর্পোরেট ট্যাক্স কমানোর জন্য তারা একটা চিন্তা করতেছেন। আমরা খুব আশাবাদী এবার হয়তো তারা এটা সম্মানজনক একটা অবস্থান আনবেন। বিভিন্ন খাতের দাবি আর বাস্তবতা, এই দুয়ে মিলিয়ে তৈরি পোশাক শিল্পের সুবিধা না বাড়িয়ে অ্যাক্সেসরিজ খাতের কর্পোরেট কর হার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাক্সেসরিজ খাতের ক্ষেত্রে করের যে মাত্রাটি, সেটি অবশ্যই তৈরি পোশাক খাতের মতো একই সমপর্যায়ে হওয়াটাই খুবই যৌক্তিক। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে সক্ষম খাত আসলে তৈরি পোশাক খাত। সেদিক থেকে নতুন করে সুবিধা দিয়ে যাওয়ার চেয়ে ইউনিফাইড ভ্যাট সিস্টেম, ইউনিফাইড কর্পোরেট ট্যাক্স সিস্টেম, এইগুলোর যে একটি স্ট্রাকচারে সরকার যেতে চান, সেই স্ট্রাকচারের জন্য তারাও আসলে সমভাবে সরকারকে সহযোগিতা করবেন। বাজেটে এই নানামুখী দাবি ওঠে বিভিন্ন শিল্প সংগঠনের পক্ষ থেকে। এসব দাবির বিপরীতে রাজস্ব আয়ের হিসাব মাথায় রেখেই নতুন অর্থ বছরের বাজেট ঘোষণায় আসে নানান সিদ্ধান্ত।
এবারের ঘোষণায় করের হার কমানোর দাবি যেমন আছে, তেমনি কম খরচে নিরবচ্ছিন্ন জ্বালানির যোগান আর বন্দর ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সুনির্দিষ্ট রূপরেখা চান তৈরি পোশাক শিল্প মালিকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গেল এপ্রিলে মোট 294 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 0.51% বেশি। তবে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসের মোট পণ্য রপ্তানি হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় 0.30% কম। এ সময় মোট রপ্তানি হয়েছে 3040 কোটি মার্কিন ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পাঠানো পরিসংখ্যানে এইসব তথ্য উঠে আসে। পরিসংখ্যানে দেখা যায়, গেল 10 মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে 2530 কোটি মার্কিন ডলারের, যা লক্ষ্যমাত্রার চেয়ে 3.17% বেশি। একই সময় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে প্রায় 92 কোটি মার্কিন ডলারের, যা লক্ষ্যমাত্রার তুলনায় 18.32% কম। একই সময় লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রপ্তানি হয়েছে ভবন নির্মাণ সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য সহ বেশ কয়েকটি খাতের পণ্য সামগ্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে হঠাৎ ঝড় বৃষ্টির